যেখানে সরকার দলের প্রার্থী থাকবে সেই নাগরিক ভালো সুবিধা পাবে, আর যেখানে বিরোধী দলের প্রার্থী বিজয় লাভ করবে সে সুবিধা বঞ্চিত এই হবে, ফাঁকে এটা আপনাকে তো আমরা চাই না থাকবে। যে যে সেক্টরে পড়াশোনা করতে চায় সে সেই সেক্টরে পড়াশোনা করবে। আপনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে এর আগেও আপনি প্রার্থী হয়েছিলেন। হ্যাঁ, সেটা ছিল হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই আসন থেকেই 2018 সালে প্রার্থী ছিলাম। আপনার এই আসনটা তো বেশ বড়সড় এবং খুবই মর্যাদাপূর্ণ আসন। হ্যাঁ, সেখানে যে শেখ হাসিনা যেখানে আপনার নির্বাচন করেছেন এবং ওখানে পাশও করেছেন, হ্যাঁ, আপনি প্রতিযোগিতা করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো এবার আপনি আপনার এখানে কি আম, এই নির্বাচনে আপনার জনগণের সাথে তো অনেক দিন থেকে কাজ করেন, হ্যাঁ। তাদের জন্য আপনার পরিকল্পনাটা কি? জনগণের জন্য পরিকল্পনা যে আমরা যদি বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চাই। আপনার ভোটারদের জন্য, হ্যাঁ, আপনার এলাকার। আমার এলাকার ভোটারদের জন্য যদি আমরা ভালো কিছু করতে চাই, শুরু করতে হবে প্রাথমিক পর্যায় থেকে। যেমন একটা শিশু যখন সে প্রাথমিক বিদ্যালয়ে যায়, তখন থেকে যদি পরিবর্তন শুরু হয়, তাহলে ভবিষ্যতে দেশের জন্য সে ভালো কিছু করতে পারবে। এই জন্যে আমার সর্বপ্রথম আমার টার্গেট যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে আমি কাজ শুরু করব। আমার এলাকায় যত প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, এখানে শিক্ষার ভালো পরিবেশ সৃষ্টি হবে। আমি সেই লক্ষ্যে কাজ করব। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিশুরা ভাষা শিখে। দেখা যাচ্ছে যে যা আ যারা বাংলা ভাষায় অভিজ্ঞতা অর্জনে বাংলা ভাষায় কথা বলতে কিন্তু শিশুরা শেখে। ভালো করে কথা বলতে ক্লাস 5 পর্যন্ত একজন ভালো কথা বলতে শিখে যায়। তার মানে ভালো আপনি লিখতে। শিক্ষা নিয়ে প্রথমে কাজ হ্যাঁ, করতে চান। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে নারী শিক্ষা নিয়ে আপনার পরিকল্পনা কি? আ নারী শিক্ষা তো থাকবেই। দেখা যাচ্ছে যে আ সকল সেক্টরেই নারী শিক্ষা থাকবে এবং আ প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষকদের গুরুত্ব বেশি। কারণ তারা মায়ের আদর দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করাইতে পারবে। প্রাথমিকের পরে? প্রাথমিকের পরেও সকল সেক্টরে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার পরিবেশ ভালো রাখার জন্য আ আমাদের দেখা যাচ্ছে নারী আ ছাত্রী এবং ছাত্র এদের জন্যে যদি শিক্ষার পরিবেশটা আলাদা হয়, তাহলে কিন্তু আ আমাদের আ ছাত্রীরা তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয় প্রতিষ্ঠানে বা ইভটিজিং এর শিকার হয়, সেটা হবে না। এইজন্যে ইসলামিক অনুশাসন এই ক্ষেত্রে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু নারীদের জন্য সম্মানজনকভাবে আলাদাভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা সেটা নারীদের কিরকম শিক্ষার পরিবেশ পরিকল্পনা? সৃষ্টি করব। পরিবেশের পরিকল্পনা কিরকম? যে এখন যে পরিবেশ আছে সেটা কি পর্যাপ্ত নয়? আ সেটা প অ আ দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। দেখা যাচ্ছে সেখানে আ শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের জন্য আলাদা আ ক্লাসরুম, মেয়েদের জন্য আলাদা। আমিও যখন পড়াশোনা করেছি, হাই স্কুলে যখন আমি পড়েছি, তো তখনও কিন্তু আ আমার হাই স্কুলে দেখেছি যে আমার ছেলেদের জন্য ক্লাসরুম এবং মেয়েদের ক্লাসরুম আলাদা ছিল। অনেক সময় ছিল, আবার অনেক সময় একত্রিত করা হয়। তো আমরা যদি পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে মেয়েরা কিন্তু আরো স্বাচ্ছন্দ্যে সেটা তারা কেমন পড়াশোনা পরিবেশ? করতে পারবে। একসাথে পড়াশোনা করলে তো আপনার তো সমস্যা হয়নি। নতুন করেই প্রশ্ন আসছে কেন যে পরিবেশ তৈরি করার? না, দেখা যাচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে আ ছাত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে আমরা দেখেছি। আচ্ছা, কিরকম সমস্যা হতে দেখা পারে? যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে সে আ সহশিক্ষার কারণে সে ইভটিজিং এর শিকার হচ্ছে। বা দেখা যাচ্ছে যে সে স্বাচ্ছন্দ্যে তার ক্লাসরুমে আ ক্লাস করতে পারতেছে না। তো দেখা যাচ্ছে যে ছাত্রদের এবং ছাত্রীদের যদি আলাদা পরিবেশ থাকে, তাহলে কিন্তু সেটা ভালো হবে। ধরেন আমরাও পড়াশোনা করেছি বা আপনি পড়াশোনা করেছেন, আপনি বললেন যে কম্বাইন্ডলি আপনারা পড়াশোনা করেছেন। আপনার অভিজ্ঞতায় কি বলে এই শিক্ষা ব্যবস্থাটা কি পরিবর্তনটা খুব জরুরি হয়ে পড়েছে? আপনি কি একটা মডেল দিতে পারেন যে এই শিক্ষা ব্যবস্থাটা কেমন হতে পারে? যেমন আমি আপনাকে কিছু আগেই বলতেছিলাম যে আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করব। যেমন সেখানে প্রাথমিক পর্যায় থেকেই আ এক এক ছাত্রছাত্রীরা সে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি বা অন্য যেকোনো ভাষা বহির্বিশ্বে যাতে বাংলাদেশের মান
উন্নত করা যায়, সেজন্য সে প্রাথমিক পর্যায় থেকেই ভাষা শিখবে। সাথে সাথে কোন প্রাথমিক ভাষা? বাংলা ভাষা? হ্যাঁ, বাংলা ভাষা শিখবে। বাংলা ভাষার সাথে সাথে অন্য যেকোনো ইংরেজি ভাষা হোক, আরবি ভাষা হোক, চাইনিজ ভাষা হোক, সে প্রাথমিক পর্যায় থেকেই বাংলার সাথে সাথে যদি আরেকটা ভাষা সেটা কি ক্লাস 6 এর পরেও থাকবে? মানে ক্লাস 6 থেকেও থাকবে? দেখা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে যদি একজন ভাষা শিখতে পারে, তাহলে কিন্তু সেই ভাষাটা সে মায়ের ভাষার মতো করেই শিখতে পারে। আচ্ছা। যেহেতু শিক্ষার শেষ পর্যন্তই তার ভাষা শেখা তার মানে আপনার থাকবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার একটা পরিকল্পনা আছে, আপনার এলাকায় আপনি হ্যাঁ, শিক্ষা হ্যাঁ। ব্যবস্থা নিয়ে কাজ করবেন। এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও কাজ করব। যেমন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে আ শিক্ষিকা, ম্যাডামরা আছে অনেক। কিন্তু তাদের কিন্তু সেখানে পরিবেশ নেই। যেমন ম্যাডামদের জন্য আলাদা একটা কমন রুম থাকবে। সেখানে নামাজের ব্যবস্থা থাকবে। সাথে সাথে নামাজের ব্যবস্থা তো এখনো আছে আ বোধহয়। দেখা যাচ্ছে অনেক যে প্রত্যেকটা স্কুলেই যে আলাদা দেখা যাচ্ছে যে নামাজ প্রেয়ার রুম আছে। প্রেয়ার রুমটা সাধারণত টিচারদের জন্য, টিচাররা ইউজ করে। কিন্তু ম্যাডামদের জন্য আলাদা প্রেয়ার রুম এটা পাওয়া যাচ্ছে না। ম্যাডামরা ম্যাডাম বলতে সেইভাবে কারা? মানে দেখা যাচ্ছে টিচাররাই? টিচাররা আ আচ্ছা। নারী শিক্ষিকা যারা, তাদের জন্য নামাজের জায়গা থাকবে। দেখা যাচ্ছে প্রাথমিক আ স্কুলের যারা শিক্ষিকা, ওনারা কিন্তু সকাল থেকে নিয়ে অনেক জায়গায় ৪টা পর্যন্ত ক্লাস নেন। তার মানে আপনারা নামাজ এবং নামাজের ব্যবস্থা করবেন আলাদা করে, এটা আ ঠিক আছে। আর কোনো পরিকল্পনা হ্যাঁ, আপনার এই না নির্বাচনের না নামা ভোটারদের প্রতি আর কোনো কিছু আছে কিনা যেটা না, দিয়ে আপনি যেমন এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিষয়টাই আমি শেষ করি। যে দেখা যাচ্ছে যে এখানে নামাজের সাথে সাথে সেখানে দেখা যাচ্ছে একটা স্কুলের মধ্যে আ আ সেখানে চাইল্ড কেয়ার থাকতে পারে। তারপরে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকতে পারে। আনুষঙ্গিক সকল ব্যবস্থা, ক্যান্টিনের ব্যবস্থা থাকতে পারে। যাতে একটা শিক্ষা প্রতিষ্ঠানই একটা ছাত্রের গড়ে ওঠার জন্য একটা ভালো এ প্রতিষ্ঠান হিসেবে রূপ নেয়। এইরকম ধরেন এখন কি শিক্ষা ব্যবস্থা আছে? যেমন ধরেন হ্যাঁ। একটা বাংলা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, এইটা কি আপনারা রাখবেন? হ্যাঁ, সকল ধরনের শিক্ষা ব্যবস্থাই থাকবে। যে সেক্টরে পড়াশোনা করতে চায় সে সেই সেক্টরে পড়াশোনা করবে। ইউনিভার্সিটিগুলোতেও ধরেন আপনার যে ব্যবস্থাপনা আছে সেগুলোই থাকবে। আ আ হ্যাঁ, সেগুলোই থাকবে। সাথে সাথে এখানে যাতে দক্ষতার উন্নয়ন হয়, কারিগরি শিক্ষার মূল্যায়ন হয়, সেই ব্যবস্থা আমরা সংযুক্ত করতে হবে। সাথে সাথে শুনে ভাল লাগলো যে আপনার শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কাজ করার ইচ্ছা। এছাড়াও আপনি আপনার এই ভোটারদের জন্য আপনার এই টুঙ্গিপাড়া, এরপর আ আপনার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া এই হ্যাঁ, এলাকায়, এই সংসদীয় এলাকায় আপনার ভোটারদের জন্য আর কি পরিকল্পনা আছে করবেন? যেমন আমার এলাকায় হসপিটাল আছে। ২ থানা পর্যায়ে হসপিটাল আছে, বড় ধরনের হসপিটাল আছে। কিন্তু সেখানে যদি মানুষ ভালো চিকিৎসা পাইতো, তাহলে তার চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন হতো না। তো যেহেতু ভালো হসপিটাল আছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা এখানে আমি ভালো করার চেষ্টা করব। সাথে সাথে মহিলাদের জন্য যাতে এই হসপিটালেই সে হসপিটালে আসার আগেই সে যেন টেলিমেডিসিন সুবিধা পায়। সেজন্য যেন বাড়ির থেকেই ফোন করে হসপিটালের ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিতে পারে। এরকম হসপিটালের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য আমি কাজ করব। বাহ! স্বাস্থ্য নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় যে আপনারা যে ধরেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আ তাই তো? হ্যাঁ। এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কি আপনার আপনারা যখন ক্ষমতায় যাবেন, আপনারা কি তাহলে আ ইসলামী হুকুমাত কায়েম করার জন্য কোনো ব্যবস্থা নিবেন? নাকি না আপনারা গণতন্ত্রের যে অবস্থা আছে সেটাকে আরো গণতান্ত্রিক পদ্ধতিতে শক্তিশালী করার জন্য চেষ্টা করবেন? কোনটা করতে না, চান? এই ক্ষেত্রে আমরা ইসলামী হুকুমতটা কি এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের চলার পথ কিভাবে সুন্দর হবে, এটা কিন্তু আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে বিধান দিয়েছেন। এবং আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বিধানকে বাস্তবে কিভাবে এপ্লাই করা যায় সেটা কিন্তু এপ্লাই করে দেখিয়ে দিয়ে গিয়েছেন। তো আমরা সেইভাবেই দেখা যাচ্ছে যে আল্লাহর বিধান অনুযায়ী যাতে মানুষ চলতে পারে এবং রাসূলের তরিকায় চলতে পারে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে চলতে পারে, সেভাবেই আমরা ব্যবস্থা করব। না, সেটা ঠিক আছে। আপনারা এটা তো অত্যন্ত ভালো কথা বললেন। কিন্তু এখন যে আমাদের প্রচলিত আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আমরা বিচার ব্যবস্থা সবকিছু মিলিয়ে যে একটা দেশে একটা প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা কায়েম আছে, সেটা কি আমূল পরিবর্তন করবেন? পরিবর্তন যদি করেনি তাহলে কোনো কি উদাহরণ আছে পৃথিবীতে যাদের মতো আপনারা করতে চান? কোনো দেশের মতো করতে চান? সেরকম কি কোনো উদাহরণ আছে?
না, আমরা ধীরে ধীরে মানুষের চাহিদা অনুপাতে আমরা পরিবর্তন করব। আচ্ছা, আমরা আমরা আসছি আপনার হ্যাঁ, কথায়। আমাদের একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমার এমপি অনুষ্ঠানে। সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমার এমপি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ, কেন্দ্রীয় সহসভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলনের যুব সংগঠন। তিনি আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসনের প্রার্থী, যেটা টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া। এবার আমরা আরেকটা বিষয়ে আসি। এই যে নির্বাচনের প্রাক্কালে অনেক বছর পর জাতীয়তাবাদী দল বিএনপির যে জনাব তারেক রহমান, যিনি চেয়ারম্যান এখন, উনি ফিরে আসার পরে মানে বাংলাদেশের এক গণজোয়ার তৈরি হয়েছে বলে আমরা দেখছি। সেই বিষয়ে তো বোঝা যাচ্ছে যে আপনারা যারা ধরেন আপনারা কি জোট করেছেন? না জোট না, আপনারা বলেছেন যে এটা ১২ দলীয় নির্বাচনী সমঝোতা। হ্যাঁ, আমরা নির্বাচনী সমঝোতা সমঝোতা জোট। করেছি। আচ্ছা, সমঝোতা কি জোট হবে? না, জোট হবে না। জোট না, এটা সমঝোতা। সম তো এই যে যাদের সাথে সমঝোতা করলেন, এই যে জনাব তারেক রহমান আসার পরে যে ব্যাপক একটা জনসমাগম হচ্ছে, যিনি যেখানে যাচ্ছেন একটা উৎসাহ উদ্দীপনা আসছে, সবাই একদিকে ঝুঁকে পড়ছে বলে অনেকেই বলছেন। সেই বিষয়ে কি আপনারা বিএনপির সাথে আপনাদের কোনোভাবে কি মনে হচ্ছে যে আপনারা আগে যেভাবে ছিল এখন একই রকম না, আছেন? আমাদের আগে যেভাবে ছিল আমরা এখনো সেভাবেই আছি। মানুষজন নির্বাচনে ভোটের দ্বারাই প্রমাণিত করবে যে বাংলাদেশের মানুষ দেশপ্রেমিকদেরকে, ইসলাম প্রেমিকদেরকে ভালোবাসে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনাদের যদি ৩০০ আসনে, আপনারা তো প্রায় ৩০০ আসনে নির্বাচনে দিয়ে থাকেন, মানে হ্যাঁ, প্রার্থী দিয়ে থাকেন। আমরা তা ১৮ সালে ৩০০-২৯৯ আসনে আমরা নির্বাচন দিয়েছেন, করেছিলাম। হ্যাঁ, সেই কথাটাই আসছি। হ্যাঁ, এখন আপনাদের যোগ্য লোকগুলোই যদি থাকে, হ্যাঁ। আপনারা তো ১৮ সাল থেকে নির্বাচন করছেন অনেক বেশি সংখ্যক প্রার্থী দিয়ে। তো এখন আপনারা যে সমঝোতা করলেন, ১২ দলীয় সমঝোতা, সেখানে আপনাদের যোগ্য লোকগুলোকে আপনারা এতদিন থেকে যোগ্য হয়ে উঠেছে নির্বাচনের জন্য, তাদের কি বাদ দিয়ে দিবেন? না, এখানে আ আ যাদের সাথে সমঝোতা হলো এখানে ৩০টা ১০টা। নির্বাচনী সমঝোতায় যারা যে আসনে আগায় আছে সেই আসনে নির্বাচন করার সুযোগ পাবে। এখানে আমাদের ১২ দলের পক্ষ থেকে একটা কমিটি হয়েছে। সেই কমিটি মাঠ পর্যবেক্ষণ করছে। যেখানে যার অবস্থান ভালো সেখানেই সে নির্বাচন করবে। আপনার অবস্থান কেমন? আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ ৩ আসনে আমার অবস্থান ভালো। জনগণ আমাকে চায়। তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী, এতবার প্রধানমন্ত্রীর আসন, সেটা আপনি আশা করছেন যে আপনি ইনশাআল্লাহ সেখানে জয়যুক্ত হবেন? ইনশাল্লাহ আমি গোপালগঞ্জ ৩ আসন থেকে জয়যুক্ত হব। কারণ গোপালগঞ্জের মানুষ এখন নানাভাবে হয়রানির শিকার। আসলে রাজনীতি করা কিন্তু অপরাধ না। যারা দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে তাদের বিচার আমরা চাই। কিন্তু যারা রাজনীতির কারণে এখন বিভিন্ন ভাবে মামলা বাণিজ্যর শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, তো এই রাজনৈতিক প্রতিহিংসা আমি দূর করতে চাই। এই যে ধরেন আপনারা এখন প্রায়, বিশেষ করে নির্বাচনের কথা উঠতেই আমরা সংবিধান নিয়ে কথা বলেছি। আপনারাও এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলেছেন যে এই সংবিধানকে আপনার সংস্কার করতে হবে। তো আপনারা কি ধরনের সংবিধান চাচ্ছেন? এটা কি ধরেন শরিয়া ভিত্তিক কোনো সংবিধান চাচ্ছেন পরিপূর্ণ? নাকি ধরেন আপনারা গণতান্ত্রিক কোনো পদ্ধতি নতুন করে অ্যাডপ্ট করতে চাচ্ছেন? নাকি প্রচলিত যেটা আছে, এক্সিস্টিং যে সংবিধান আছে সেটাকে রাখতে চাচ্ছেন? না, দেখা যাচ্ছে যে আমরা নির্বাচিত হওয়ার পরে যে পার্লামেন্ট গঠন হবে সেখানে সবার পরামর্শ ভিত্তিক আমরা সংবিধানের যে সংশোধন প্রয়োজন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যে সংশোধন প্রয়োজন আমরা সেটা করব। এটাকে আলাদা হ্যাঁ, শুরা করবেন নাকি পার্লামেন্টেরিয়ানদের নিয়ে করবেন, নাকি সাংসদদেরকে নিয়ে করবেন? সংসদদেরকে নিয়ে হবে বা আমাদের পিআর পদ্ধতিতে যে আমাদের যে উচ্চকক্ষ হবে, সেই উচ্চকক্ষে যারা থাকবে তারাই এই সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেই কমিটি সংবিধান সংশোধন করবে। সেখানে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া, আশা আশা আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে। কিন্তু আপনারা উচ্চ কক্ষের কথা বললেন, নিম্নকক্ষ পিয়ার ছাড়া আপনারা নির্বাচন করবেন না বলেছিলেন, সরে গেলেন কেন? না, আমরা শেষ পর্যন্ত আমাদের এই দাবি ছিল। তো যেহেতু বাংলাদেশে একটা নির্বাচন হওয়া দরকার, সরকার নির্বাচিত সরকার আসা দরকার।
সেজন্য আমরা আমাদের দাবিতে শেষ পর্যন্ত অটল ছিলাম, কিন্তু যেহেতু তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, বাংলাদেশে যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এজন্যই আমরা নির্বাচনের পক্ষে। কিরকম বাংলাদেশ দেখতে চান নির্বাচনের পরে জয়ী হলে? নির্বাচনের পরে জয়ী হলে এমন বাংলাদেশ দেখতে চাই যে যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না, সংসদ সদস্যরা বা সকল দায়িত্বশীলরা সততার সাথে কাজ করতে পারবে। সরকারি লেভেলে যারা চাকরি করে, সরকারি যারা আমলা আছে, তারাও যেন সততার সাথে কাজ করতে পারে, সেরকম পরিবেশ আমরা সৃষ্টি করব। এবং মানুষের কিন্তু এটাই চাওয়া। উদাহরণটা তো পাচ্ছি না। কোন দেশের মতো হতে চান আপনারা, করতে চান এই দেশটাকে? আমরা বাংলাদেশকে বাঙালিদের বাঙালিরা যাতে ভালো থাকে, আমরা যাতে ভালো থাকি, জনগণ যাতে ভালো থাকে, সেজন্য জনগণের পরামর্শ নিয়েই আমরা জনগণের ভালো থাকার পরিবেশ সৃষ্টি করব। আসলে সব দেশের পরিবেশ সমান না, সব দেশের কালচার সেম না। তো অন্য দেশের কালচার এনে আমি বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে তো সেটা বাংলাদেশের মানুষের জন্য সুন্দর হবে না। আপনি খুব লজিক্যাল কথা বলেছেন। ইসলামী শাসনতন্ত্র কি স্বপ্ন দেখে বাংলাদেশকে নিয়ে? আমরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি যে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে তারা প্রত্যেকে ধর্মীয় অনুশাসন মেনে ভালো থাকবে। ব্যবসায়ী ভালোভাবে ব্যবসা করবে। চাকরিজীবী সে সুন্দরভাবে তার কর্ম কাজের পরিবেশ পাবে। আপনার এলাকায় কি এই যে ধরেন নির্বাচনের এখনকার যে সময় আর নির্বাচনের পরের আপনি জয়ী হওয়ার সময় আমাদের একটা নতুন করে একটা মব কালচার তৈরি হয়েছে, আইন নিজের হাতে নিয়ে বিচার করে ফেলা, সেই বিষয়ে ইসলামী শাসনতন্ত্র কি ভাবছে? না, আইন বিচার তো বিচার বিভাগ করবে। কিন্তু আমরা তো আ রাস্তাঘাটে করে ফেলছি এখন। না, যিনি সংসদ সদস্য ওনার তো বিচার করার দায়িত্ব না, না, দায়িত্ব আমি না। সংসদ সদস্যের কথা বলিনি। আমি বলেছি মব কালচার একটা তৈরি হয়েছে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে। না নিজেই এটা নিজেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, নিজেই দোষী অপরাধী বানিয়ে ফেলছে, নিজেই বিচার করে ফেলছে। তো এই বিষয়ে ইসলামী না, শাসনতন্ত্র কি বিচার ভাবছে? বিচার কখনোই নিজের হাতে তুলে নেওয়া যাবে না। বিচার আইনি প্রক্রিয়ায় বিচার বিভাগ বিচার করবে। কিন্তু এই বিচারটা দ্রুত যাতে হয় আমরা সেই ব্যবস্থা করব। মানুষ বিচার তখনই নিজের হাতে তুলে নেয় যখন সে বিচার পায় না বা বিচার পাইতে তার অনেক সময় অপেক্ষা এই করতে যে হয়। এখন জ্বালাও পোড়াও হচ্ছে সেটা তো বিচারের সাথে না, না, সংশ্লিষ্ট নয়। না। সেটা এক ধরনের মানে সন্ত্রাসী মব কালচার। এটা কি না, আপনারা? এটার পরিবর্তন করতে হবে। আমরা যদি বাংলাদেশ থেকে রাজনৈতিক প্রতিহিংসা দূর করতে পারি, আমরা সবাই যদি দেশকে ভালোবাসি, দেশ কিভাবে ভালো চলবে সেইটা নিয়ে আমরা যদি সবাই চেষ্টা করি, তাহলে এই কালচার দূর হয়ে যাবে। তার মানে বলতে চাচ্ছেন যে আমরা সবাই সহ অবস্থানে আহ, বাংলাদেশটাকে গড়তে চাই। হ্যাঁ, ইসলামী শাসনতন্ত্র কি ধরেন আপনার এভাবে ভাবছে যে সমস্ত দল মত নির্বিশেষে বাংলাদেশটাকে এক করে বাংলাদেশকে একটা সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে? হ্যাঁ, সেটা কিভাবে হতে পারে? আমরা সকলে মিলে উন্নয়নের জন্য কাজ করব। দেখা যাচ্ছে যে ৩০০ আসনে আমরা জয়লাভ করলেও ভিন্ন দলের প্রার্থী থাকবে। সেও যাতে যারা বিরোধী দলে থাকবে বা বিরোধী দলের যারা প্রার্থী থাকবে, সেও যাতে তার এলাকার উন্নয়ন করতে পারে। ওই জায়গার মানুষগুলোও তো বাংলাদেশের নাগরিক। তাহলে যেখানে সরকার দলের প্রার্থী থাকবে সেই নাগরিক ভালো সুবিধা পাবে, আর যেখানে বিরোধী দলের প্রার্থী বিজয় লাভ করবে সে সুবিধা বঞ্চিত এই হবে। ফাঁকে এটা আপনাকে তো আমরা চাই না। আপনাকে একটা প্রশ্ন করি, ধরেন আপনি বিজয়ী হলেন না, তখন কি আপনি এখনকার মতো সময় দিবেন আপনার এলাকায় অন্য বিরোধী দলের, যেটা আপনি বললেন একটু আগে যে অন্য হুম, বিরোধী দলের এমপি গেলেন, ওনাকে কি আপনি বলবেন যে আমার এলাকায় এই জিনিসটার অভাব আছে, করা দরকার? অবশ্যই। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণের সুখে দুঃখে আমরা পাশে থাকব। বিভিন্নভাবে আমি জনগণের পাশে আছি। যেমন আমার নিজেরও একটা মাল্টিটেক ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে। এখানে আমি যুবকদের দক্ষতা উন্নয়নমূলক ট্রেনিং এর ব্যবস্থা করি। আপনি আপনার এলাকার ভোটারদের জন্য, আপনার এলাকার মানুষদের জন্য আপনি কি বলতে চান? সংক্ষেপে বলুন। আমি আমার ভোটারদের কাছে আমার দাবি, আমরা রাজনৈতিক প্রতিহিংসা দূর করতে চাই। মানুষ যাতে নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই।